চিৎকার করতেই খপ করে লীলাবতীর গলা চেপে ধরল কালুয়া। ছটফট করতে করতে এক পর্যায়ে লীলাবতীর নিথর দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে বেশ কিছুক্ষণ হলো। চায়ের দোকানে বসে তুমুল আড্ডা দিচ্ছে ভুলু আর ফটিক। হাতে রয়েছে ধোঁয়া ওঠা চায়ের কাপ আর গরম গরম চপ। এই গরমের মধ্যেও আগুন গরম চপ আর কড়া লিকারের চা পেটে না পড়লে তাদের মোটেও চলে না। অবশ্য কিছু সময় পর পর হালকা বাতাসের ঢেউ এসে সামান্য জুড়িয়ে দিয়ে যাচ্ছে শরীরটা। জানিস ফটিক, ওই পুরনো স্কুল ঘরটা চোখে পড়লে এখনো বড্ড খারাপ লাগে। কেন, কোনো কাজে আসছে না বলে? আমি তো এসেছি পর থেকে অমনই দেখতে পাচ্ছি। অবশ্য স্কুল ঘরটা পড়ে আছে বলেই তো শহর থেকে এখানে ছুটে এলাম। হ্যাঁ, সে জানি তুই ওই ভবনটা মেরামত করে নতুন করে স্কুল চালু করতে চাইছিস, কিন্তু তুই এখানে এসেছিস আর কতদিনই বা হলো? আমি ভাবছি বছর 3 আগের কথা। লোভ, বুঝলি, লোভ। সব ওই লোভে আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর খেলা। মাস্টারমশাই নাম শুনিসনি? হ্যাঁ, তা শুনেছি। ওই স্কুল ঘরটা তারই ছিল, তবে 3 বছর আগে তিনি গত হয়েছেন। স্কুলটা সম্বন্ধে টুকটাক আগেই জেনে নিয়েছি আর কি। হ্যাঁ, ওইটুকুই শুনেছিস। সবাই তো সব কথা বলে না, কিন্তু ঘটনা আরো আছে। মাস্টারমশাই মেয়ে লীলাবতী আর এক হতভাগা ছেলে হিরালুর কারণেই আজ ওই স্কুলটা পরিত্যক্ত। কি বলছো? আমি তো ভেবেছি অর্থ সমস্যার কারণে স্কুল বন্ধ করে দিয়েছিলেন মাস্টার মশাই। আর ওই হিরালু, সে আবার কে? সে এক লম্বা গল্প। বাইরের গ্রাম থেকে আসা একটা ছেলে, কিন্তু এই গ্রামে এসে ওর কপাল পুড়েছেন। খুলে বলো দেখি। স্কুলটা যেহেতু নতুন করে চালু করবই, ওর ইতিহাসটাও না হয় একটু জেনে নি। শুন তবে, বছর 3 আগের কথা। মাস্টারমশাই তখন স্কুলটা নিয়ে বড় চিন্তায় ছিলেন। সকাল সকাল গ্রামের স্কুলের মাঠে গ্রামবাসীদের জড়ো করেছেন মাস্টারমশাই। স্কুলের জরাজীর্ণ অবস্থায় তার মন খারাপ। সবার কাছে অনুদান সাহায্য চাইছেন তিনি, কিন্তু গ্রামের মানুষ গরিব, তারা কি আর দেবে? দেখুন, গ্রামের বাচ্চাদের শিক্ষার জন্য বিদ্যালয় খুবই জরুরি। অনেক কষ্টে স্কুলটা করেছে, কিন্তু আর্থিক টানাপোড়েনে স্কুলের অনেক সুবিধাই ভোগ করতে পারছে না বাচ্চারা। আপনারা সবাই মিলে যদি কিছু হলেও সাহায্য করেন, তাহলে বাচ্চাদের পড়াশোনাটা ঠিক মতো হবে। সব তো বুঝলাম মাস্টার মশাই, কিন্তু আমরা গরিব মানুষ, কতটুকুই বা দিতে পারবো। তবে হ্যাঁ, আপনাকে হতাশ করব না। আমরা যতটুকু সাধ্যে কুলোয় ততটা চেষ্টা আমরা করবই। আপনি শুধু আমাদের বাচ্চাদের মানুষের মতো মানুষ করে তুলুন। শুনে বড় আশ্বস্ত হলাম। আর একটা ব্যাপার হলো, একা হাতে আর স্কুলটা সামলাতে পারছি না, একজন বিশ্বস্ত লোক দরকার। আমাদের গ্রামে তো এমন কেউ নেই, জানেনই তো, সবাই খেতে খামারে কাজ করে। তাছাড়া মাস্টার মশাই, অল্প পয়সায় খাটবে এমন যোগ্য লোক কোথায় পাবেন? এমন সময় মাস্টারমশাইয়ের সামনে এগিয়ে এলো এক যুবক। নাম তার হিরালু। পরনে সাধারণ পোশাক থাকলেও চোখে মুখে বুদ্ধির ঝিলিক। মাস্টার মশাই, আমাকে একটা সুযোগ দেবেন? অত মাইনেও প্রয়োজন নেই, শুধু কাজের বিনিময়ে দুমুঠো ভাত হলেই আমার চলবে। কে তুমি বাবা? আগে তো তোমায় এই গ্রামে দেখিনি। আমার নাম হিরালু, কাজ খুঁজছি। লেখাপড়া কিছুটা জানি, আপনার স্কুলের সব কাজ গুছিয়ে দিতে পারবো। লেখাপড়া জানো? বেশ বেশ, আজ থেকেই তুমি আমার সাথে থাকবে। তবে চিন্তা করো না, অত বেশি দিতে না পারলেও কিছু মাইনে তুমি অবশ্যই পাবে। আর দুমুঠো ভাত বলছো, খাবার তুমি 3 বেলায় পাবে, কোনো চিন্তা নেই। ধন্যবাদ মাস্টার মশাই, আমি আপনার মান রাখবো। চলো তবে, আজ থেকে কাজে লেগে পড়ো। মাস্টারমশাই হিরালুকে নিয়ে স্কুলের দিকে পা বাড়ালেন। আকাশে সামান্য মেঘ জমেছিল, সেই মেঘ এবার কেটে গিয়ে এক ফালি রোদ উঁকি দিল উঠোনে। গ্রামের মানুষজন ফিরে চলল যে যার পথে। বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে খাতা কলমের হিসাব, এমনকি ক্লাসরুম গুছিয়ে এখন স্কুলের সামনের জায়গাটা পরিষ্কার করতে নেমে পড়েছে হিরালু। মাস্টারমশাইয়ের ছোট মেয়ে লীলাবতী রোজ দুপুরে বাবার জন্য খাবার নিয়ে আসে।
আজও এলো যথারীতি। হিরালুর নিপুণ হাতের কাজ দেখে মুগ্ধ হলো সে। গ্রামে এমন ছেলে দেখাই যায় না। হিরালুও কাজের ফাঁকে আর চোখে দেখে নিল রূপবতী লীলাকে। দুজনের চোখের ভাষায় জন্ম হলো লাজুক প্রেমের। আপনি রোজ এত কষ্ট করে বাবার জন্য খাবার আনেন? কষ্ট কিসের? বাবা সারাদিন না খেয়ে খাটেন, আপনিও তো কম খাচ্ছেন না। এটা তো আমার কাজ। মাস্টার মশাই আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। বাবা আপনার খুব প্রশংসা করেন, বলেন হিরালু নিজের ঘরের মতো স্কুলটাকে আগলে রেখেছে। সবই মাস্টার মশাইয়ের দয়া। কিন্তু আপনি কি রোজ আসবেন? কেন, আমি এলে বুঝি আপনার কাজে ব্যাঘাত ঘটে? না না, একদম না, বরং ভালোই লাগে। বাবার খাবারটা রেখে গেলাম, আপনিও খেয়ে নেবেন কিন্তু। আমি কাল আবার আসব। লীলাবতী চলে গেল, কিন্তু তার সঙ্গে চলে গেল হিরালুর মনটাও। মেয়েটা বড় মায়াবতী। এই গ্রামে এসে এমন মায়ায় জড়াবো কখনো ভাবিনি। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে মাস্টার মশাইয়ের বড় জামাই আতর আলী। শকুনের মতো দুটো চোখ দিয়ে সে দেখছে। স্কুলের সব কাজ জাদুর মতো সামলে নিচ্ছে হিরালু। এসব দেখলে গায়ে জ্বালা ধরে যায় আতর আলীর। স্কুলটা দখল করার ফন্দি আঁটছিল সে, কিন্তু তার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে হিরালু। এই ছোকরা তো দেখছি আমার সব পরিকল্পনা ভেস্তে দেবে। হিরালু, তুমি আছো বলে আমি নিশ্চিন্তে আছি বাবা। আপনি আর লজ্জা দেবেন না মাস্টার মশাই। ওরে আমার দরদি রে, দাঁড়া দাঁড়া, তোর জারি জুড়ি আমি শেষ করছি। আরে আতর, তুমি কখন এলে? দেখো হিরালু কত সুন্দর কাজ করছে। এই তাই তো দেখছি, খুব ভালো ছেলে মনে হচ্ছে। তা মাইনে কত দিচ্ছেন? সব কিছুতে টাকার কথা কেন তোলো আতর? ও ঘরে ছেলের মতো কাজ করছে। তাছাড়া ছেলেটা যে পরিমাণে কাজ করে, মাইনে বাড়িয়ে দিলেও সেটা কম হয়ে যাবে। ঘরের ছেলে? এই স্কুলে আর সরকারি অনুদানের টাকা সব আমার হওয়া চাই। কিছু বললে নাকি আতর? না, মানে কিছু বলিনি। আতর ভাই, কিছু লাগবে আপনার? না, তুমি তোমার কাজ করো, আর বেশি ওড়ো না বাপু, ডানা কিন্তু ছেঁটে দেবো। উনি এমন করে বললেন কেন? আমি কি কোনো ভুল করলাম? না, এই হিরালুকে সরাতেই হবে, নইলে আমার কপাল পড়বে। রাতের বেলা শোবার ঘরে বসে লণ্ঠনের আলোয় মাস্টার মশাই তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। বড় মেয়ে রিনাও বসে আছে পাশে। হিরালুকে নিয়ে নতুন চিন্তায় এসেছে মাস্টার মশাইয়ের মনে। তিনি ভাবছেন হিরালু তার মেয়ে লীলার জন্য যোগ্য পাত্র। হিরালু ছেলেটা বড় ভালো, বুঝলে? ভাবছি লীলাবতীর সাথে ওর বিয়ে দেব। আমারও ছেলেটাকে বেশ পছন্দ। জামাই করে রাখলে স্কুল আর মেয়ে দুটোই রক্ষা পাবে। ওদিকে সবার চোখের আড়ালে দরজার পাশে কান পেতে রয়েছে আতর আলী। সর্বনাশ, বুড়ো বুড়ি বলে কি? হিরালু জামাই হলে ওর তো সব সম্পত্তি ওর হয়ে যাবে। মা ঠিকই বলেছে বাবা, ছেলেটা বড্ড ভালো, লীলাবতীর সাথে মানাবে ও বেশ। আচ্ছা, কালই তাহলে আমি হিরালুর সাথে কথা বলবো। আশা করি ও অমত হবে না। হ্যাঁ হ্যাঁ, কালই বলো। আমার ধারণা লীলাবতীকে হিরালু নিশ্চয়ই পছন্দ করবে। না 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 না, এইটা হতে দেওয়া যাবে না। আজ রাতেই কিছু একটা করতে হবে। তোমাদের এই স্বাদের হিরালুকে আমি জমের বাড়ি পাঠাবো। আতর আলী মনে মনে ফন্দি আঁটতে শুরু করলো। সে জানে সোজা পথে হিরালুকে সরানো যাবে না, তাই তাকে বাঁকা পথে ধরতে হবে। না 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 না, এইটা হতে দেওয়া যাবে না। আজ রাতেই কিছু একটা করতে হবে। তোমাদের এই স্বাদের হিরালুকে আমি জমের বাড়ি পাঠাবো। আতর আলী মনে মনে ফন্দি আঁটতে শুরু করলো। সে জানে সোজা পথে হিরালুকে সরানো যাবে না, তাই তাকে বাঁকা পথে ধরতে হবে। বাড়ির পেছনে নির্জন বাগানে একটা গাছের নিচে অপেক্ষা করছে আতর আলী। একটু পরেই সেখানে হাজির হলো গ্রামের ভাড়াটে খুনি কালুয়া। হিরালুকে মারার জন্য শলা পরামর্শ করতে লাগলো দুজনে।
কালু এক কাজটা আজ রাতেই সারতে হবে, হিরালু যেন আজ সকাল না দেখে। হ্যাঁ, আরে চিন্তা করবেন না, লাশ এমন জায়গায় ফেলবো কাঠপক্ষিতেও টের পাবে না। আতর আলী আর কালুয়া যখন পরিকল্পনা করছে, ঠিক এমন সময় ঘুরতে ঘুরতে সেখানে চলে এলো লীলাবতী। গাছের আড়ালে লুকিয়ে ওদের সব কথাই শুনে ফেলল সে। হায় হায়, আমার হিরালুকে মেরে ফেলবে? না, এটা হতে দেওয়া যায় না, বাবাকে জানাতে হবে। কে 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 ওখানে? কে? মনে হয় কেউ আমাদের কথা শুনে ফেলেছে। এই বলতে বলতে লুকিয়ে থাকা লীলাবতীর সামনে গিয়ে চট করে হাজির হলো ধুরন্ধর কালুয়া। ও বাবা গো, বাঁচাও! এই কোথায় যাচ্ছিস? সব শুনে ফেলেছিস তাই না? আরে এ তো লীলা, সব জেনে গিয়েছে। কালুয়া, ওকে ছাড়বি না। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও। ও বেঁচে থাকলে আমাদের ফাঁসিয়ে দেবে। কালুয়া, আগে ওকে শেষ কর। না না, বাঁচাও! কে আছো? বাঁচাও! চিৎকার করতেই খপ করে লীলাবতীর গলা চেপে ধরল কালুয়া। ছটফট করতে করতে এক পর্যায়ে লীলাবতীর নিথর দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। এরকম রহস্যময় গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।